237 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। চেয়ারপারসন প্রতিদ্বন্দ্বিতা করবেন 3টি আসনে। বগুড়া 6 থেকে প্রথমবার ভোট যুদ্ধে নামছেন তারেক। নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে বৃহস্পতিবার 8 দলের পদযাত্রা। ফ্যাসিস্ট ও সহযোগীদের ভোটে যাওয়ার অধিকার নেই বলছে এনসিপি। গণভোট নিয়ে রাজনৈতিক ঐকমত্য না হলে নিজের মতো পদক্ষেপ নেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ। এবং ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু, নতুন উপসর্গে বাড়ছে জটিলতা, বলছেন চিকিৎসকরা। নিয়ন্ত্রণে সচেতন হওয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা ঘোষণা করেন। নির্বাচনে 3টি আসন থেকে লড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর 1টি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশিষ্ট 63টি আসনে দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হবে। তানজিদ ভুইয়া প্রতিবেদন। সোমবার দুপুর 12:30টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিকেল 3:30টায় দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে শুরু হয় দ্বিতীয় দফার বৈঠক। রুদ্ধদ্বার এই 2 পর্বের বৈঠক শেষে 237টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 1 খন্দকার আবু আশফাক, ঢাকা 2 আমানুল্লাহ আমান, ঢাকা 3 গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন, ঢাকা 5 নবিউল্লাহ নবী, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 7 পরে ঘোষণা করা হবে, ঢাকা 8 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা 15 শফিকুল ইসলাম খান, ঢাকা 16 আমিনুল হক, ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্রাহ্মণবাড়িয়া 3 খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া 4 মুশফিকুর রহমান, টাঙ্গাইল 1 ফকির মাহবুব আলম স্বপন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়বেন দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া 6 আসন থেকে। ফেনী 1 বেগম খালেদা জিয়া, দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া 7 বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান। দলের প্রয়োজনে এই তালিকা যে কোনো সময় পরিবর্তন হতে পারে বলেও জানান বিএনপি মহাসচিব। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আমরা বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদের আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দল। দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি জানান, দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হবে। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। 5 দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি দল। সোমবার এক সংবাদ সম্মেলনে মহাসমাবেশ সহ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এর আগে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ঘণ্টাব্যাপী আলোচনা করেন যুগপৎ আন্দোলনে থাকা 8 দল। মামুনুল হক বলেন, সরকার চাইলেই জাতীয় নির্বাচনের আগেই গণভোট সম্ভব। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারকলিপি প্রদান করব এবং আমরা আশা করি যে একটি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল এই যেই বিতর্কের যে বিষয়গুলো, মতপার্থক্যের জায়গাগুলো আমরা সকল রাজনৈতিক দল
আলোচনার ভিত্তিতে সমাধান করব। সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার আহ্বানকে স্বাগত জানান জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গতকালকেই একটা আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে। আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানের সকল দলের কাছে জানিয়েছে। তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম জানান, একই দিনে গণভোট ও নির্বাচন হলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকিতে পড়বে। আমরা একাত্রে বসে এই সমস্যাকে সমাধান করার জন্য আমি এটা সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দেশের সুন্দর এবং জনগণের কল্যাণের জন্য। এটা আপনাদের সাংবাদিক ভাই বন্ধুদেরকে বলবো, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। কিন্তু আমরা এই রক্ত এবং এই মায়ের কোল হারা সন্তানগুলো এবং চক্ষু হারানো, পঙ্গু হওয়া, এইটা আমরা বৃথা হতে দেব না, এবং জুলাই সনদকে আমাদের আইনি ভিত্তি এটা আমাদের নিশ্চিত হতে হবে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে কোনো জোট নয়, বরং আসন সমঝোতা হবে বলেও জানান মুফতি রেজাউল করিম। একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে ফ্যাসিস্ট ও তার সহযোগীদের অংশগ্রহণের অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। ময়মনসিংহে এনসিপির বিভাগীয় সাংগঠনিক কর্মশালায় একথা বলেন তিনি। ৩০০ আসনে প্রার্থী দিতে তার দল কাজ করছে বলেও জানান সার্জিস আলম। খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে যাদের নির্দেশে, সেই খুনিরা এই বাংলাদেশের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। আগামীর বাংলাদেশের সংসদে এনসিপির নেতৃত্বেই সরকার এনসিপি গঠন করবে। তো সেই লক্ষ্যে আমাদের এই কাজ করে যাওয়া। গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টা পরিষদ। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অন্যথায় সরকার এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু গণভোট ইস্যু। জাতীয় নির্বাচনের দিনে নাকি তার আগে হবে সে বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বাড়ছেই। তারপরও গণভোটের বিষয়বস্তু কি হবে তা নিয়েও আছে অস্পষ্টতা। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা বসে। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। পরে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই জাতীয় সনদ সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কিংবা গণভোটের মতো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে ঐকমত্য হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় সরকার নিজেই সিদ্ধান্ত দেবে। ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। আমি কালকেই দেখলাম একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বানও জানানো হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদ সভায় আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। এ নিয়ে প্রধান উপদেষ্টার অধ্যাদেশ জারির এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি। আর জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রস্তাবনা নিয়ে কিছু রাজনৈতিক দল বিরূপ মন্তব্য করলেও সত্য একদিন উদ্ঘাটিত হবে বলে জানিয়েছেন মদিউল আলম মজুমদার। পঞ্চদশ সংশোধনীর বৈধতা ইস্যুতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। মেজবা রহমানের রিপোর্ট।
বেশ কিছুদিন ধরেই দেশে আলোচনার মূল কেন্দ্র আগে গণভোট নাকি সংসদ নির্বাচন। তবে সংসদ নির্বাচনের আগে গণভোট প্রচলিত আইনের পরিপন্থী বলে জানান আইনজীবী শাহদিন মালিক। সোমবার হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। শাহদিন মালিক বলেন, আগে সংসদ নির্বাচন, এরপরে সংসদ যদি মনে করে গণভোটে যাওয়া প্রয়োজন তাহলেই কেবল গণভোট হবে। একটা প্রস্তাব সংসদে পাস হবে, তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। তখন আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। আইন পাশ করার অধিকার সংসদের, ক্ষেত্র বিশেষে তা রাষ্ট্রপতিকে দেয়া হয়েছে। তবে প্রধান উপদেষ্টা কোনো অবস্থাতেই অধ্যাদেশ জারির ক্ষমতা রাখেন না বলেও জানান এই আইনজীবী। আইন পাশ করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। নির্বাহী বিভাগে প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারে না। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করছে কিনা এমন প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, সময়ের পরিক্রমায় সত্য একদিন বেরিয়ে আসবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে তাদের নির্বাচনটাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রুথ শ্যাল ট্রায়াম্ফ, যে সত্য একদিন বেরিয়ে আসবে। গত বছরের ১৭ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আশা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলেও জানান তিনি। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে জানিয়ে এই অবস্থা বজায় থাকলে শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছোটখাটো ঘটনা ঘটে বা বড় ঘটনার জন্য না ঘটে, আর এই ছোটখাটো ঘটনার জন্য না ঘটে, এই জন্য কিন্তু এরা নির্বাচনের পরিবেশ ভালো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও যেটা, এটা দিয়ে ভালোভাবে নির্বাচন করা যাবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৪৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২,৮২২ জনে। দেশে ডেঙ্গু পরিস্থিতি এখন উদ্বেগজনক। প্রতিদিনই নতুন নতুন উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষ করে এবারে ডেঙ্গুতে দেখা দিচ্ছে পেট ও ফুসফুসে পানি আসার মতো জটিলতা। চিকিৎসকরা বলছেন, প্লাজমা লিকেজের কারণেই এ ধরনের উপসর্গ এবার বেশি দেখা যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি হচ্ছেন অসংখ্য ডেঙ্গু রোগী। শুরুতে হালকা জ্বর ভেবে অবহেলা করেন অনেকে, পরে দেখা দেয় জটিল উপসর্গ। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ছে ডেঙ্গু। মাথা ঘুরাতো, বমি পাইতো বারবার, খেতে ইচ্ছে করতো না, কোনোভাবে জ্বর কমতেছে না, প্লাস প্রচুর মাথা ব্যথা, গা ব্যথা। প্রথমে অনেক জ্বর ছিল, জ্বরের থেকে বমি, তারপরে কাশি। হঠাৎ করে ডেঙ্গু ধরা পড়ছে আমার, মানে 2 দিন ধরেই জ্বর ছিল আর কি। পাশাপাশি উপসর্গ বলতে বমি বমি ভাব আর কি, কালকে 4 বারের মতো বমি হয়েছে। চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুতে প্লাজমা লিকেজ বেড়ে যাওয়ায় পেট ও ফুসফুসে পানি জমে যাচ্ছে, যা উদ্বেগজনক। অনেকের পেটে পানি আসতেছে, ফুসফুসে পানি আসতেছে। এটা আমরা বলি আমাদের ভাষায় অ্যাসাইটিস বা প্লুরাল এফিউশন। এটা মূলত হয় হচ্ছে প্লাজমা লিকেজের জন্য। এই চিকিৎসক জানান, জ্বর সেরে যাওয়ার পরের ৪৮ ঘন্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। সেই সময়টাতে শরীরে পানি শূন্যতা রোধে সতর্ক থাকতে হবে। ওই সময়টাতে যদি প্রপারলি পেশেন্ট ফ্লুইড রিসাসিটেশন না করে, আমরা যেটা বলি যে লবণযুক্ত পানি, সেটা হতে পারে ওটস স্যালাইন, হতে পারে লেবুর শরবত, হতে পারে কচি ডাবের পানি, এই জিনিসগুলো যদি মেনটেন করে সমস্যা হচ্ছে না। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্তদের জন্য ডেঙ্গু ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে। ডেঙ্গু হলে হঠাৎ প্রেশার কমে যাওয়া সহ নানা সমস্যায় পড়েন রোগীরা।
ডেঙ্গুতে কিন্তু প্রেশার ফল করে, ইনভেরিয়েবলি ফল করছে। আমাদের ম্যাক্সিমাম রোগী যারা আছেন তাদের প্রেশার ফল করছে। সো প্রথম কাজটা হবে তাদের প্রেশারের ডোজটা অ্যাডজাস্ট করা। যদি হাই রিস্ক পেশেন্ট থাকে আপনাকে নিজে নিজে কিছু করার দরকার নেই, চিকিৎসকের পরামর্শ নেন, সেই অনুযায়ী আপনি ওষুধগুলো অ্যাডজাস্ট করেন। ডেঙ্গু আক্রান্ত হলে ভয় না পেয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। মেট্রো রেলের সাম্প্রতিক দুর্ঘটনায় নকশায় ভুল নিম্নমানের সরঞ্জাম ব্যবহার অথবা ঠিক মতো কাজ বুঝে না নেওয়ার মতো ত্রুটি থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। সকালে মেট্রো ভবনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তদন্তের পরে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি। ডিজাইন ফল্ট হতে পারে, কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে, যেই জিনিসের উপরে বসাইতে বলছে যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে, অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে। যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল, যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই। চতুর্থ হতে পারে যে বুঝে না করতে, যে কনসালটেন্ট, আমরা প্রায় 1000 কোটি টাকার উপরে ব্যয় করেছি এটা কনসালটেন্সির জন্য, তারা ঠিক মতো বুঝে নেয় নাই। খেলা খবর ক্রিকেট। 1962 সালে শুরু হওয়া বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর নতুন কার্যালয় উদ্বোধন হয়েছে। বিকেলে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বর্ণিল আয়োজনে বোতাম টিপে বিএসপি এর নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও বাফুফের সহ সভাপতি নাসির শাহরিয়ার জাহেদি। এতে উপস্থিত ছিলেন বিএসপি এর সভাপতি রেজওয়ানুজ্জামান রাজীব এবং সাধারণ সম্পাদক সামান হোসেন। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। 237 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। চেয়ারপারসন প্রতিদ্বন্দ্বিতা করবেন 3টি আসনে। বগুড়া 6 থেকে প্রথমবার ভোট যুদ্ধে নামছেন তারেক। নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে বৃহস্পতিবার 8 দলের পদযাত্রা। ফ্যাসিস্ট ও সহযোগীদের ভোটে যাওয়ার অধিকার নেই বলছে এনসিপি। গণভোট নিয়ে রাজনৈতিক ঐকমত্য না হলে নিজের মতো পদক্ষেপ নেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ। এবং ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু, নতুন উপসর্গে বাড়ছে জটিলতা, বলছেন চিকিৎসকরা। নিয়ন্ত্রণে সচেতন হওয়ার তাগিদ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।